আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগতম। আমি তানভীর আবরার নবীন, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ময়মনসিংহের ফ্যাকাল্টি অফ ভেটেরিনারি সায়েন্সের একজন স্টুডেন্ট। আজকে আমরা আইসিটির তৃতীয় অধ্যায়ের প্রথম অংশ সংখ্যা পদ্ধতি এর লেকচার 8-এ ক্লাস করব। গত ক্লাসগুলোতে আমরা বাইনারি, ডেসিমাল, হেক্সাডেসিমাল এবং অক্টাল সংখ্যা পদ্ধতিগুলোর মধ্যে বিভিন্ন রূপান্তর এবং যোগ বিয়োগ সম্পর্কে জেনেছি। এছাড়া গত ক্লাসে আমরা দুইয়ের পরিপূরক এবং একের পরিপূরক সম্পর্কে কিছু ধারণা নিয়েছি। আজকে আমরা দুইয়ের পরিপূরকের মাধ্যমে কী করে আমরা যোগ বিয়োগ করতে পারি সেই সম্পর্কে জানবো। এছাড়া আজকে আমরা বিভিন্ন কোড সম্পর্কে জানতে পারবো। তো আজকের ক্লাসের মাধ্যমে আমাদের প্রথম অংশ সংখ্যা পদ্ধতি এর সমাপ্তি ঘটবে। আগামী ক্লাসগুলোতে আমরা দ্বিতীয় অংশ সম্পর্কে পড়াশোনা করব। তো চলেন দেরি না করে ক্লাসটি শুরু করা যাক। তো প্রথমে আমাদের দুইয়ের পরিপূরক পদ্ধতিতে যোগের ক্ষেত্রে কিছু রুলস জানতে হবে। যে আমাদের কী রয়েছে, ডান দিক থেকে 8 নম্বর বিটকে চিহ্ন বিট বা সাইন বিট বলা হয়। মানে আমরা দুইয়ের পরিপূরক পদ্ধতিতে যোগ করার মাধ্যমে যে সংখ্যা পাবো সেটি 8 বিট বা 9 বিটও হতে পারে। তো ডান দিক থেকে 8 নম্বর বিটে যে সংখ্যাটি থাকবে তাকে আমরা চিহ্ন বিট বা সাইন বিট বলতে পারি। তো চিহ্ন বিট যদি 0 হয় তাহলে ফলাফল ধনাত্মক হবে, আর চিহ্ন বিট যদি 1 হয় তাহলে ফলাফল ঋণাত্মক হবে। মানে আমাদের সাইন বিট যেটা 8 নম্বর বিট, সেই সাইন বিট যদি 1 হয় তাহলে আমাদের ফলাফল নেগেটিভ, আর যদি 0 হয় তাহলে আমাদের ফলাফল পজিটিভ। তো চলেন আমরা ম্যাথ দেখার মাধ্যমে বিষয়টি ক্লিয়ার হই। যে আমাদের প্রথমে কী রয়েছে, দুটি ধনাত্মক সংখ্যার মাধ্যমে আমাদের করতে হবে যে 16 এর সাথে 8 যোগ করো। তো 16 আর 8 দুটি সংখ্যায় ডেসিমাল পদ্ধতিতে রয়েছে। তো আমাদের এখন এই দুটি সংখ্যাকে দুইয়ের পরিপূরকের মাধ্যমে যোগ করতে হবে। তো আমরা কী করতে পারি, যে 16 + 8 করতে পারি। তো 16 + 8 করতে হবে আমাদের। তো আমরা 16কে বাইনারিতে যদি রূপান্তর করি তাহলে আমরা কী লিখতে পারি, আপনারা খেয়াল করে লিখতে পাবেন যে 16কে বাইনারিতে রূপান্তর করে আমরা কী করতে পারি, 10000 লিখতে পারি। কিন্তু আমরা গত ক্লাসেই জানতে পেরেছি যে দুইয়ের পরিপূরক করতে হয় 8 বিট বা 16 বিট নিয়ে। তা আমাদের যে এখানে 5টি সংখ্যা রয়েছে, মানে আমরা যদি 16কে রূপান্তর করি আমরা এখানে 5টি সংখ্যা পাচ্ছি, কিন্তু আমাদের 8 বিট করতে হবে। এই জন্য আমরা বাম দিকে আরও 3টি বিটের জন্য 0 বসায় দিতে পারি, বাম দিকে আরও 3টি বিটের জন্য 0 বসায় দিতে পারি। ঠিক তেমনইভাবে আমরা 8-এর জন্য ঠিক সেম কাজ করতে পারি, যে 8কে আমরা লিখতে পারি 1000। তো আমাদের 8 বিট করার জন্য আরও 4টি সংখ্যা দরকার, তার জন্য আমরা বাম দিকে আরও 4টি শূন্য বসায় দিতে পারি। তো এইভাবে আমরা 16 এবং 8কে যোগ করতে পারি। তো 16 এবং 8কে আমরা যদি যোগ করি তাহলে আমরা কত পাবো, 24 হচ্ছে আমাদের 0001100। আমরা যদি 16 আর 8কে যোগ করি তাহলে আমরা যদি 24 পাচ্ছি। তো আমরা 0001100 এই সংখ্যাটি পাবো। তো এখানে যদি খেয়াল করে দেখতে পাবেন যে ডান দিক থেকে 8 নম্বর বিট যেটি রয়েছে সেটি হচ্ছে 0। ডান দিক থেকে 8 নম্বর বিট রয়েছে 0। তো 0 হচ্ছে আমাদের সাইন বিট বা চিহ্ন বিট। তো এখানে সাইন বিট বা চিহ্ন বিট 0 হওয়ার কারণে আমরা বলতে পারি যে ফলাফল ধনাত্মক হবে, কারণ আমরা আগে দেখতে পেয়েছি যে সাইন বিট যদি 0 হয় তাহলে ফলাফল ধনাত্মক হয়, আর সাইন বিট যদি 1 হয় তাহলে ফলাফল ঋণাত্মক হয়। আশা করছি বিষয়টি ক্লিয়ার হয়েছে। যেহেতু দুটি ধনাত্মক সংখ্যা রয়েছে সেই জন্য আমাদের দুইয়ের পরিপূরকের ক্ষেত্রে আলাদাভাবে কোনো এক্সট্রা কাজ করতে হচ্ছে না। শুধু 16 এবং 8 যদি যোগ করি তাহলে 24 হয়, সেই 24টা হবে আমাদের দুইয়ের পরিপূরকের মাধ্যমে নির্ণয় যোগফল। তো চলেন আমরা সামনের দিকে এগোই। তো এখানে আমাদের এখন দেখতে পাচ্ছি বড় ধনাত্মক এবং ছোট ঋণাত্মক, মানে বড় সংখ্যাটি হবে ধনাত্মক এবং ছোট সংখ্যাটি হবে ঋণাত্মক। যে আমাদের এখানে রয়েছে 22-এর সাথে -13 যোগ করো। তো আমরা এখন দেখতে পাচ্ছি যে 22 প্লাস ব্র্যাকেট দিয়ে -13 দেওয়া আছে, মানে আমরা কি লিখতে পারি যে 22 -13 করতে হবে আমাদের। মানে আমরা বিয়োগ চিহ্ন দেওয়া আছে কিন্তু আমরা যোগের মাধ্যমে কাজটি করছি। তো আমরা এটা কীভাবে করতে পারি, যে আমরা 13কে কী লিখতে পারি, 1101। 13 সংখ্যাকে আমরা যদি ডেসিমাল থেকে বাইনারিতে রূপান্তর করি তাহলে আমরা লিখতে পারি 1101। তো আমাদের আরও 4টি বিট দরকার প্রয়োজন, সেজন্য আমরা তখন আরও 4টি বিট শূন্য দ্বারা লিখতে পারি। তো গত ক্লাসে আমরা দেখতে পেয়েছি যে আমরা যে সংখ্যাটি পাবো সে সংখ্যাটিকে যদি আমরা উল্টে লিখি বা 0-এর জায়গায় 1 এবং 1-এর জায়গায় 0 বসে যদি আমরা রূপান্তর করি তাহলে যে সংখ্যাটি পাবো সেটি হবে আমাদের 1-এর পরিপূরক। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে 1-এর পরিপূরক করা আছে, 1-এর পরিপূরক করা আছে। তো 1-এর পরিপূরক করার পরে আমরা এখন 2-এর পরিপূরকের মাধ্যমে যেহেতু যোগ করছি তো সেই জন্য আমাদের 2-এর পরিপূরক নির্ণয় করতে হবে। তো 2-এর পরিপূরক কী করে নির্ণয় করতে হয় গত ক্লাসে বলা হয়েছে। আমরা 1-এর পরিপূরকের সাথে 1 যোগ করলে এখানে কী পাচ্ছি, 1-এর পরিপূরকের সাথে 1 যোগ করার পরে আমরা এখানে পাচ্ছি -13।
কারণ আমরা গত ক্লাসে জানতে পেরেছি যদি আমরা 2-এর পরিপূরক করি তাহলে আমাদের যে পজিটিভ সংখ্যা দেওয়া থাকলে ফলাফল নেগেটিভ আসবে, আর নেগেটিভ সংখ্যা দেওয়া থাকলে আমাদের ফলাফল পজিটিভ আসবে। তো এখানে আমাদের রয়েছে পজিটিভ সংখ্যা, আর এখানে আমাদের ফলাফল এসেছে তখন নেগেটিভ সংখ্যা। তো আশা করছি বিষয়টি ক্লিয়ার হয়েছে যে আমরা 22 প্লাস ব্র্যাকেট দিয়ে -13, মানে আমরা গত ক্লাসে জেনেছি 2-এর পূর্বকের ক্ষেত্রে আমরা কম্পিউটারে যোগ এবং বিয়োগ একই বর্তনীর মাধ্যমে করতে পারি, যে আমরা এখানে বিয়োগ করছি কিন্তু আমরা যোগের মাধ্যমে বিয়োগের কাজ করছি, মানে একই বর্তনীর কাজ করছি। তাহলে আমরা এখন +13 থেকে -13 পেয়ে গেলাম। তো -13 আমাদের হচ্ছে 2-এর পরিপূরকের মাধ্যমে নির্ণয় করলাম আমরা। এখন আমরা 22 থেকে -13 বিয়োগ করব, মানে যোগ করছি আসলে 22 প্লাস -13। তো এখন আমরা যদি করি যে 22কে আমরা কি লিখতে পারি, 22কে আমরা 10110 লিখতে পারি, 22কে আমরা 10110 লিখতে পারি। তো আমাদের আরও এখন 3টি বিট প্রয়োজন, সেজন্য আমরা বাম দিকে আরও 3টি জিরো বসাই দিচ্ছি। তো আমাদের এখন 22-এর সাথে -13 যোগ করতে হবে। তো -13 সমান কত আমরা লিখে দিয়েছি। তো 22 আর -13 যদি আমরা এখন যোগ করি তাহলে আমরা কত পাবো, +9 পাবো। তো আমরা এখন এই সংখ্যাগুলো যোগ যদি করি সবগুলা, যে +22 আর -13 যদি আমরা যোগ করি, যে সংখ্যাগুলো দেওয়া আছে বাইনারি যোগ, আমরা গত ক্লাসগুলোর মাধ্যমে দেখেছি বাইনারি যোগ কী করে করতে হয়। তো বাইনারি যোগ যদি আমরা করি তাহলে এই সংখ্যাটি আমরা পাবো, এভাবে আমরা সংখ্যাটি পাবো। তো এখানে খেয়াল করলে দেখতে পাবেন যে উত্তরে কী রয়েছে, উত্তরের সংখ্যাটি খেয়াল করলে দেখতে পাবেন যে আমরা এখানে 9 বিটের সংখ্যা পাচ্ছি। তো রুলসের শুরুতে আমরা কী দেখলাম ক্লাসের শুরুতে, যে 8 নাম্বার বিটে ডান দিক থেকে 8 নাম্বার বিটকে সাইন বিট বলা হয়। তো এখানে সাইন বিট রয়েছে আমাদের 0, আমাদের সাইন বিট রয়েছে আমাদের 0, কিন্তু আমাদের এখন আরেকটি বিট বেশি রয়েছে 9 নাম্বার বিট। 9 নাম্বার বিটকে আমরা ক্যারি বিট বলতে পারি। তো ক্যারি বিট আসলে বিবেচনা করা হয় না, তো এখানে ক্যারি বিট হচ্ছে 1, ক্যারি বিট হচ্ছে 1। তো নিচে লেখা আছে যে এখানে ক্যারি বিট 1 বিবেচনা করা হয় না, মানে আমরা 8 নাম্বার বিট পর্যন্ত গণনা করব। 8 নাম্বার বিট হচ্ছে আমাদের সাইন বিট বা চিহ্ন বিট। তো 8 নাম্বার বিটের উপর ভিত্তি করে আমাদের ফলাফল ধনাত্মক নাহলে ঋণাত্মক হবে। তো যদি 9 নাম্বার বিট মানে ক্যারি বিট, সেই ক্যারি বিট আমাদের বিবেচনা করা হবে না। তো এখানে আমাদের সাইন বিট যেহেতু 0, সুতরাং আমাদের ফলাফল ধনাত্মক হবে। কারণ আমরা ক্লাসের শুরুতে দেখতে পেয়েছি যদি আমাদের সাইন বিট 0 হয় ফলাফল পজিটিভ, আর সাইন বিট 1 হলে ফলাফল নেগেটিভ হয়। তো আশা করছি বিষয়টি ক্লিয়ার হয়েছে। তো আমাদের ফাইনাল উত্তর কি আসছে, যে +9কে আমরা যদি লিখি তাহলে আমরা 0001001 পাবো। তো আপনারা যদি খেয়াল করেন যে আসলে আমরা যদি 9কে বাইনারিতে রূপান্তর করি তাহলে 1001 পাবো। শুধু 8 বিটের জন্য আমাদের তার আগে 4টি শূন্য বসাতে হয়েছে। তা আশা করছি বিষয়টি ক্লিয়ার হয়েছে যে আমরা যোগ আর বিয়োগের কাজ 2-এর পরিপূরক পদ্ধতির মাধ্যমে একই সাথে করতে পারি একই বর্তনীতে। তো চলেন সামনের দিকে আমরা এগোই, তাহলে বিষয়টি আরও ক্লিয়ার হবে। তো বড় ধনাত্মক আর ছোট ঋণাত্মকের এখানে 2 নম্বর ম্যাথ রয়েছে, যে +28-এর সাথে আমাদের -12 যোগ করতে হবে। তো আগের ম্যাথের উদাহরণের মাধ্যমে আমরা বিষয়টি ক্লিয়ার হয়েছিলাম। তো এখন আরেকটি উদাহরণ দেখার মাধ্যমে আমরা বিষয়টি আরও ভালোভাবে ক্লিয়ার হব, যে +28 সাথে আমাদের -12 যোগ করতে হবে। +12 কী লিখতে পারি, +12কে আমরা যদি বাইনারি রূপান্তর করি তাহলে আমরা কী লিখতে পারি, আমরা লিখতে পারি 1100। কিন্তু আমাদের 8 বিটের জন্য বাম দিকে আরও 4টি শূন্য লিখতে হয়েছে, বাম দিকে আরও 4টি শূন্য লিখতে হয়েছে। তো এইভাবে আমরা 12কে লিখতে পারি বাইনারিতে। তো আমাদের এখন +12 থেকে -12তে যেতে হলে 2-এর পরিপূরক পদ্ধতি অনুসরণ করতে হবে। তো 2-এর পরিপূরকের ক্ষেত্রে আমাদের আগে 1-এর পরিপূরক নির্ণয় করতে হবে। তো 1-এর পরিপূরক নির্ণয় করার পদ্ধতি কি, আগেই বলা হয়েছে যে 0-এর জায়গায় 1 আর 1-এর জায়গায় 0 যদি আমরা লিখে দিই তাহলে আমরা 1-এর পরিপূরক পেয়ে যাব। এখানে খুব সুন্দর করে আমরা 1-এর পরিপূরক পেয়ে গেছি। তো 1-এর পরিপূরকের সাথে যদি আমরা +1 করি তাহলে আমরা 2-এর পরিপূরক পেয়ে যাব। তো এখানে 2-এর পরিপূরক আমরা কি দেখতে পাচ্ছি, যে 2-এর পরিপূরকের মাধ্যমে আমরা উত্তর পাচ্ছি -12 = 11110100। তো খেয়াল করে দিতে পারবেন ঠিক সেমভাবে এখানে আমাদের +12 ছিল আর এখানে আমাদের -12 হয়েছে, কারণ 2-এর পরিপূরকের মাধ্যমে আমাদের পজিটিভ সংখ্যা দেওয়া থাকলে উত্তর নেগেটিভ আসবে। তো 2-এর পরিপূরক নির্ণয় করা হয়ে গেছে। এখন আমরা +28 আর -12 যোগ করব। তো এখানে +28কে আমরা যদি বাইনারিতে রূপান্তর করি তাহলে আমরা কী পাবো, যে 11100 পাবো। কিন্তু আমাদের বাম দিকে আরও 3টি বিট ফাঁকা থাকে।
তো সেই 3টি বিটকে আমরা 0 দ্বারা পূর্ণ করতে পারি, বাম দিকে 3টি বিটকে আমরা 0 দ্বারা পূর্ণ করতে পারি। আর আমরা -12কে 2 এর পূর্বকের মাধ্যমে যে সংখ্যাটি পেয়েছি সেই সংখ্যাটি লিখতে পারি। তারপরে আমরা দুটি সংখ্যা যোগ করতে পারি। তো আমরা যদি যোগ করি তাহলে আমরা কী পাবো? আমরা পাবো +16, কারণ -12 আর +27 যোগ করলে আমরা +16 পাবো। তো দুটি বাইনারি সংখ্যাকে আমরা যোগ করার মাধ্যমে এরকম 9 বিটের একটি সংখ্যা পেতে পারি। ঠিক সেমভাবে আবার 9 নম্বর বিট হবে ক্যারি বিট, আর 8 নম্বর বিট হবে আমাদের সাইন বিট। 8 নম্বর বিট আমাদের সাইন বিট, 9 নম্বর বিট আমাদের ক্যারি বিট। তো ক্যারি বিট এখানে 1 আমাদের বিবেচনা করা হয় না, আর আমাদের সাইন বিট হচ্ছে 0। তো সাইন বিট 0 হওয়ার কারণে আমাদের ফলাফল ধনাত্মক হবে। সেজন্য আমরা কি লিখতে পারি যে +16 সমান, আমরা ফাইনাল উত্তর কি লিখতে পারি যে +16 সমান 0001000। তো খেয়াল করে দেখতে পাবেন যে আমরা যদি 16কে ডেসিমাল থেকে বাইনারিতে রূপান্তর করি, যে আমরা যেভাবে করতাম আগে, আমরা 8421 করতাম। তো এখানে 8421 করলে আমাদের 16 আসবে না, তখন আমরা 16 8 4 2 1 যদি করি তাহলে আমরা 16কে কি লিখতে পারি 10000। খেয়াল করে দেখতে পাবেন যে আমরা 16কে 1000 এভাবে লিখতে পারি। তো এখানে ঠিক তাই লেখা আছে আমাদের যে 1000 এভাবেই লেখা আছে, শুধু 8 বিটের জন্য আমাদের আগে 3টি শূন্য বসাতে হয়েছে। তো আশা করছি বিষয়টি ক্লিয়ার হয়েছে। এইভাবে আমরা 2 এর পরিলোকের মাধ্যমে খুব সহজে যোগগুলো করতে পারি। তো চলেন আমরা সামনের দিকে আরও ম্যাথ দেখি, যে এখানে এখন আমরা দেখতে পাবো বড় ঋণাত্মক আর ছোট ঋণাত্মক সংখ্যার মাধ্যমে যোগ করতে হবে। মানে বড় সংখ্যা এখন ঋণাত্মক হবে আর ছোট সংখ্যা আমাদের ধনাত্মক হবে। তো এখানে -22-এর সাথে আমাদের +13 যোগ করতে হবে। তো -22 +13, তো -22 নির্ণয় করার ক্ষেত্রে ঠিক সেমভাবে আমাদের এখন +22 থেকে -22-এ আসতে হবে 2 এর পরিপূরকের মাধ্যমে। তো আমাদের আগে 1 এর পরিপূরক নির্ণয় করতে হবে। তো আমরা +22-কে কি লিখতে পারি? +22-কে আমরা 000101110 লিখতে পারি। তো আসলে +22 যদি আমরা ডেসিমাল থেকে বাইনারিতে রূপান্তর করি তাহলে আমরা 10110 পাবো, 10110 পাবো। তো আমাদের 8 বিট পূরণ করার ক্ষেত্রে আমাদের বাম দিকে আরও 3টি বিট নিতে হবে। তা আশা করছি বিষয়টি ক্লিয়ার হয়েছে, যে আমরা সেম নিয়মে সবগুলো ম্যাথ করতে শিখেছি। শুধু আমাদের এখন পজিটিভ আর নেগেটিভের পার্থক্য থাকবে, যে আমাদের বড় সংখ্যা পজিটিভ, ছোটো সংখ্যা নেগেটিভ, বা বড় সংখ্যা নেগেটিভ, ছোটো সংখ্যা পজিটিভ, বা দুটি নেগেটিভ বা দুটি পজিটিভ, এইভাবে আমাদের যোগগুলো করতে হবে। তো 2 এর পরিপূরকের মাধ্যমে আমরা যোগ আর বিয়োগ যেহেতু একই বর্তনীর মাধ্যমে করি, তো বিয়োগের ক্ষেত্রে আমরা ঠিক সেম নিয়ম অনুসরণ করতে পারবো। তো আস্তে আস্তে আমরা বিষয়গুলো আরও ক্লিয়ার হব। তো এখানে +22-কে আমরা 1 এর পরিপূরক করলে কী পাবো, যে 0 জায়গায় 1 আর 1-এর জায়গায় 0 আমরা লিখে দেবো, যে সংখ্যাগুলো আমরা লিখেছিলাম +22-এর ক্ষেত্রে। তাহলে আমরা এরকম সংখ্যা পাবো 1 এর পরিপূরক নির্ণয় করার মাধ্যমে। তো 1 এর পরিপূরক থেকে আমরা 2 এর পরিপূরক করার ক্ষেত্রে +1 এখন করবো। তো +1 করার মাধ্যমে আমরা কী পাবো, যে আমরা -22-কে কী লিখতে পারি, যে 111011010। তো আশা করছি বিষয়টি ক্লিয়ার হয়েছে, যে আমরা ঠিক সেমভাবে সবগুলো ম্যাথ একই প্রসিডিওরে নির্ণয় করতে এসেছি। তো -22 আমাদের নির্ণয় করা হয়ে গেছে। এখন আমরা -22 আর +13 যোগ করব। তো আমরা -22 নির্ণয় করে এলেছি, আর আমরা এখন +13-কে কী লিখতে পারি 1101। যদি আমরা +13-কে বাইনারিতে রূপান্তর করি তাহলে 1101 পাইব। তো -22 আর +13 আমরা যদি এখন যোগ করি নর্মালি, তাহলে আমাদের কত হয় -9। তো আমরা যে সংখ্যাটি পেয়েছি, যে দুটি বাইনারি সংখ্যা পেয়েছি আমরা -22 আর +13-কে বাইনারিতে রূপান্তর করে, সেই সংখ্যাগুলো আমরা যোগ করব। তো যোগ করার মাধ্যমে আমরা যে সংখ্যাটি পাবো সেটি হবে আমাদের -9-এর মান। তো আমরা এখানে খেয়াল করলে দেখতে পাবো যে আমাদের এখন 8 নাম্বার বিট কী রয়েছে, আমাদের 8 নাম্বার বিট হচ্ছে 1। তো 1 হচ্ছে এখানে চিহ্ন বিট বা সাইন বিট। তো 1 হওয়ার ক্ষেত্রে আমরা কি জেনেছি, যে যদি চিহ্ন বিট বা সাইন বিট 1 হয় তাহলে আমাদের ফলাফল নেগেটিভ হয়। আসলে ফলাফল নেগেটিভ মানে কি, আমরা যে এখানে যে সংখ্যাটি পাচ্ছি সেই সংখ্যাটি আসলে পজিটিভ না নেগেটিভ তাই বোঝায়। যে আমরা এখানে -9 পাচ্ছি, মানে আমাদের ফলাফল আসলে নেগেটিভ হচ্ছে। আমরা যদি পজিটিভ পাইতাম তাহলে আমাদের সাইন বিটও 0 হতো। তো ক্লাসের শুরু থেকে যদি খেয়াল করেন তাহলে ঠিক সেমভাবে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সবগুলো ক্ষেত্রে যখন আমাদের সাইন বিট 0 ছিল আমাদের ফলাফল পজিটিভ ছিল, মানে আমাদের পজিটিভ সংখ্যা এসেছিলো। কিন্তু আমাদের যখনই সাইন বিট 1 হলো তখনই আমাদের ফলাফল নেগেটিভ, মানে আমাদের নেগেটিভ মান এসেছে -9। তো এখানে লেখাই আছে যে সাইন বিট 1, সুতরাং ফলাফল ঋণাত্মক হবে। সেই জন্য আমাদের উত্তর কী হবে -9
ইকুয়াল টু 11110111। তা আশা করছি বিষয়টি ক্লিয়ার হচ্ছে যে আমরা খুব সহজে এইভাবে দুইয়ের পরিপূরকের মাধ্যমে যোগগুলো করতে পারি। তো এখানে আরেক ধরনের যোগ রয়েছে, তো আমরা সেটি দেখি। তো এখন দুটি ঋণাত্মক সংখ্যাকে আমরা কি করে যোগ করতে পারি সেটি দেখব, যে -30-এর সাথে -10 যোগ করতে হবে। তাহলে আমরা যেহেতু দুইয়ের পরিপূরকের মাধ্যমে একই বর্তনীতে যোগে বিয়োগে কাজ করি, তার জন্য আমরা কি লিখতে পারি যে -30 প্লাস -10। তো আসলে -30 আর -10 আমাদের করতে হবে। তো আমরা এখন -30 কী করে নির্ণয় করতে পারি? +30-এর দুইয়ের পরিপূরকের মাধ্যমে আমরা -30 পেতে পারি, আর +10-এর দুইয়ের পরিপূরক করার মাধ্যমে আমরা -10 পেতে পারি। তো দুইয়ের পরিপূরক করার নিয়মগুলো ঠিক সেম থাকবে, লাস্টে শুধু আমাদের -30 আর -10 যোগ করতে হবে। তো আমরা দেখি যে +30-কে আমরা লিখতে পারি সেমভাবে, যে +30-কে আমরা বাইনারি রূপান্তর করলে 11110 পাবো। তো আমাদের 8 বিট পূর্ণ করার ক্ষেত্রে আমাদেরকে বাম দিকে 3টি শূন্য বসাতে হবে, আর আমরা যে সংখ্যাটি পাবো সেই সংখ্যাটিকে আমাদের একে পরিপূরক করতে হবে। তো একে পরিপূরক করার মাধ্যমে আমরা যে সংখ্যাটি পাবো তার সাথে +1 করলে আমরা 2-এর পরিপূরক পেয়ে যাব। তো আমরা 2-এর পরিপূরকের ক্ষেত্রে -30 পাবো, কারণ আমাদের এখানে +30 ছিল, তার জন্য আমরা তখন -30 পাবো। তো 2-এর পরিপূরকের মাধ্যমে আমরা -30-এর মান পেয়ে গেলাম। তো আমাদের এখন -10-এর মান বের করতে হবে। তো -10-এর মান বার করার ক্ষেত্রে ঠিক সেমভাবে +10-এর যে মান দেওয়া থাকবে সে মান থেকে আমরা একের পরিপূরক করব, তারপরে আমরা 1 যোগ করে 2-এর পরিপূরক নির্ণয় করব। তো ফাইনাল উত্তর আমরা -10-এ যে পাবো সেটি হবে তখন 11110110। তো 2-এর পরিপূরকের মাধ্যমে আমরা -30 আর -10-এর মান বের করতে পেরেছি। তো এখন আমরা -30 আর -10 যোগ করব। তো -30 আর -10 যদি আমরা যোগ করি, তাহলে আমরা যে দুটি বাইনারি সংখ্যা পেয়েছি -30 আর -10-এর, সেই দুটি সংখ্যা আমরা যোগ করব। তো যোগ করার মাধ্যমে আমরা যে সংখ্যাটি পাচ্ছি সেটি হচ্ছে আসলে -40, কারণ আমরা যদি নর্মালি যোগ করি যে -30 প্লাস -10, তাহলে আমরা কি পাবো? আসলে -40 পাবো। তো আমরা যে সংখ্যাটি পাচ্ছি, আমরা এই দুটি বাইনারি সংখ্যা যোগ করার মাধ্যমে যে সংখ্যাটি পাচ্ছি সেটি হচ্ছে আসলে যে 11101100। তো এখানে 9 বিটের একটি সংখ্যা পাচ্ছি। তো ক্লাসের শুরু থেকে আমরা দেখতে পেয়েছি যে 9 নাম্বার বিট হচ্ছে আমাদের ক্যারি বিট, আর 8 নাম্বার বিট হচ্ছে আমাদের সাইন বিট। তো 9 নাম্বার বিট মানে ক্যারি বিট আমাদের বিবেচনা করা হয় না, আমাদের সাইন বিটের মাধ্যমে ফলাফল আসে। তো খেয়াল করলে দেখতে পাবেন আমরা এখানে কি পাচ্ছি, আমরা এখানে -40 পাচ্ছি। কেন? কারণ আমাদের এখানে সাইন বিট হচ্ছে 1। তো সাইন বিট 1 হলে আমরা ফলাফল নেগেটিভ পাই। মানে আসলে কি, -30 আর -10 যদি যোগ করি তাহলে আসলে -40 হয়। তো আমরা 2-এর পরিপূরকের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে 1 আমাদের সাইন বিট হচ্ছে, এই জন্য আমাদের ফলাফল নেগেটিভ। তো ঠিক সেমভাবে আমরা আসলে সবগুলো ক্যালকুলেশন করছি যে আমাদের এখানে ক্যারি বিট 1 বিবেচনা করা হয় না, আর সাইন বিট 1, সুতরাং আমাদের ফলাফল ঋণাত্মক হবে। তো আমাদের ফাইনাল উত্তর কি, যে -40 ইকুয়াল টু 11011000। তো আশা করছি বিষয়টি ক্লিয়ার হচ্ছে। এখন আমরা সামনের দিকে এগোই। এখন আমরা 2-এর পরিপূরক পদ্ধতিতে বিয়োগ দেখব। তো 2-এর পরিপূরকের মাধ্যমে আমরা যদি যোগ শিখে নিই, তো 2-এর পরিপূরকের মাধ্যমে বিয়োগ আমরা ঠিক সেম নিয়মে করব। তো চলেন আমরা দেখি যে প্রথমে আমাদের +26 থেকে এখন +13 বিয়োগ করতে হবে। তো আমরা তখন বিয়োগের কাজ যোগের মাধ্যমে করতাম, এখন আমরা যোগের কাজও বিয়োগের মাধ্যমে করতে পারবো, বিয়োগের কাজও বিয়োগের মাধ্যমে করতে পারবো। কেননা 2-এর পরিপূরকের মাধ্যমে আমরা যোগের বিয়োগের কাজ একই বর্তনীতে করি। তো এখানে +26 থেকে মাইনাস করতে হবে +13। তো আমরা কি লিখতে পারি যে +26 আর -13 হবে। তাহলে ঠিক সেমভাবে আমাদের +13 থেকে -13 বের করতে হবে 2-এর পরিপূরকের মাধ্যমে। তাহলে আমরা এরকম একটি সংখ্যা পাবো। তো প্রসিডিওরগুলো এখানে দেওয়া আছে, আপনারা ঠিক সেম প্রসিডিওরে সম্পূর্ণ ক্যালকুলেশন করতে পারবেন যে +13 থেকে আমরা -13 বের করতে পারবো। তো -13 বের করার পরে আমরা এখন +26 থেকে -13 করব। তো +26-এর মান এরকম একটি সংখ্যা আসবে, আর -13-র মান তো আমরা 2-এর পরিপূরকের মাধ্যমে যে সংখ্যাটি পাচ্ছি সেই সংখ্যাটি হচ্ছে। তো দুটি যদি আমরা যোগ করি তাহলে আমরা কত পাবো? আমরা পাবো +13। তো দুটি বাইনারি সংখ্যাকে আমরা যদি যোগ করি তাহলে আমরা কি পাবো? আমরা এই দুটি বাইনারি সংখ্যাকে যদি যোগ করি তাহলে যে সংখ্যাটি পাবো সেটি হবে 9 বিটের একটি সংখ্যা।
তো 9 নাম্বার বিট ক্যারি বিট, তো ক্যারি বিট বিবেচনা করা হয় না। আর সাইন বিট এখানে হচ্ছে 0। তো সাইন বিট 0 হওয়ার মাধ্যমে আমরা কী বলতে পারি যে আমাদের ফলাফল পজিটিভ আসবে। তো খেয়াল করলে আপনারা দেখতে পাবেন যে আমাদের এখানে ফলাফল আসলে কিন্তু পজিটিভ এসেছে, যে +13 হয়েছে। কারণ +26 থেকে আমরা যদি -13 করি তাহলে আমরা আসলে +13 পাই। তো আশা করছি বিষয়টি ক্লিয়ার হয়েছে। তো এইভাবে আমরা বিয়োগের কাজগুলো 2 প্রয়োগের মাধ্যমে করতে পারি, যে ক্যারি বিট 1 বিবেচনা করা হয় না, সাইন বিট 0। তাহলে আমাদের ফাইনাল উত্তর কী হচ্ছে? আমাদের ফাইনাল উত্তর হচ্ছে +13 সমান 0,0,0,0,1,1,0,1। তো আশা করছি বিষয়টি ক্লিয়ার হয়েছে। আমরা আরেকটি ম্যাথ দেখার মাধ্যমে 2 পরিবর্তনের বিষয়টি আরও ক্লিয়ার হয়ে যাব, যে -40 থেকে -25 বিয়োগ করতে হবে। তো আমরা এখন কী করতে পারি? -40 -25 ব্র্যাকেটের মাধ্যমে আমরা লিখতে পারি। তো যদি আমরা ব্র্যাকেট উঠাই দিই তাহলে আমরা কী লিখতে পারি? -40 + 25 করতে হবে আমাদের। তো আমাদের এখন আসলে -40 মান নির্ণয় করতে হবে। তো -40 মান আমরা 2 এর পরিবর্তনের মাধ্যমে বের করতে পারি। তো 2 এর পরিবর্তনের মাধ্যমে আমরা -40 মান এরকম একটি সংখ্যা পাবো। তো -40 মান পেয়ে গেলে আমরা এখন -40 থেকে +25 যোগ করবো। এখন -40 + 25, তো আমরা যদি করি তাহলে আমরা এরকম একটি সংখ্যা পাবো। আর যদি খেয়াল করি যে -40 প্লাস যদি আমরা 25 করি তাহলে আমরা নর্মালি কী পাই? -15 পাই। তো এখানে খেয়াল করে দেখতে পাবেন যে আমাদের 8 নাম্বার বিটটি 1, তো 1 হওয়ার ক্ষেত্রে আমাদের সাইন বিট 1 যেহেতু, সেই জন্য আমাদের ফলাফল ঋণাত্মক হবে। তো এখানে আসলেই ফলাফল ঋণাত্মক এসেছে, যে আমাদের -15 এসেছে। কেননা আমরা -40 আর +25 যদি নর্মালি যোগ করি তাহলে আমাদের -15 হয়। তো আমরা কী লিখতে পারি? যে সাইন চিহ্ন বিট যেহেতু 1, সেই জন্য আমাদের ফলাফল ঋণাত্মক হবে। অতএব আমাদের ফাইনাল উত্তর কী হবে? যে -15কে আমরা যদি করি তাহলে 1,1,1,1,0,0,0,1 পাইতে পারি। তা আশা করছি বিষয়টি ক্লিয়ার হয়েছে। এইভাবে আমরা খুব সহজে 2 এর পরিপূরক পদ্ধতি ব্যবহার করে যোগ এবং বিয়োগের কাজ করতে পারি। তো এখন আমরা বিভিন্ন কোড সম্পর্কে জানবো। তো বিভিন্ন কোডগুলো সম্পর্কে জানার আগে আমাদের কোডের সংজ্ঞা জানতে হবে, যে কম্পিউটার সিস্টেমে ব্যবহৃত প্রতিটি বর্ণ, অঙ্ক, গাণিতিক চিহ্ন এবং বিশেষ চিহ্নকে পৃথক পৃথকভাবে সিপিইউকে বোঝানোর জন্য বাইনারি বিট অর্থাৎ 0 বা 1 রূপান্তর করে বিভিন্নভাবে সাজিয়ে অদ্বিতীয় সংকেত তৈরি করা হয়। এই অদ্বিতীয় সংকেতকে কোড বলে। তো কোডের সংজ্ঞা আমরা জেনে নিলাম। তো ব্যবহারের ভিত্তিতে কোডকে বিভিন্নভাবে ভাগ করা হয়। নিম্নের কতগুলো প্রচলিত ব্যবহৃত কোডের নাম দেওয়া হলো। এখন আমরা বিভিন্ন কোড সম্পর্কে জানবো। তো কোড আসলে কি সেটি আমরা জানতে পারলাম। এখন বিভিন্ন কোড সম্পর্কে আমরা বিস্তারিত জানি, যে অক্টাল কোড রয়েছে, হেক্সাডেসিমাল কোড, বিসিডি কোড, আলফা নিউমারিক কোড, আস্কি কোড, এবিসিডি কোড, ইউনিকোড, মোর্স কোড, গ্রে কোড। তো আসলে যদি বিষয়টি আরও ক্লিয়ার করি তাহলে বিষয়টি কী দাঁড়াবে? একটা জিনিস লিখতে পারি, যে আমরা এই তিনটিকে বলতে পারি নিউমারিক কোড। নিউমেরিক কোড মানে অক্টাল কোড, হেক্সাডেসিমাল কোড এবং বিসিডি কোড আমরা নিউমারিক মানে সংখ্যার মাধ্যমে প্রকাশ করি। আর আলফা নিউমারিক কোড, আস্কি কোড, এবিসিডি কোড আর ইউনিকোড, এই চারটাকে আমরা আলফা নিউমারিক বলতে পারি। আলফা নিউমারিক বলতে পারি। আলফা নিউমারিক বলতে পারি মানে কি? যে অক্টাল কোড, হেক্সাডেসিমাল কোড এবং বিসিডি কোড, এই তিনটি কোড আমরা সংখ্যার মাধ্যমে প্রকাশ করতে পারি। আর আলফা নিউমারিক কোড, আস্কি কোড, এবিসিডি কোড আর ইউনিকোড, এই চারটি সংখ্যাকে আমরা আলফা নিউমারিক মানে যদি আমরা আলাদা করি তাহলে কি পাই? যদি খেয়াল করেন যে আলফা মানে এখানে অ্যালফাবেটের সংক্ষিপ্ত ফর্ম দেওয়া আছে আলফা, আর এখানে নিউমারিক তো মানে সংখ্যা। তো আলফা মানে আমরা বিভিন্ন প্রতীক বা লেটারের মাধ্যমে প্রকাশ করতে পারি, আবার বিভিন্ন সংখ্যার মাধ্যমে প্রকাশ করতে পারি এই চারটি সংখ্যাকে। আর মোর্স কোড আর গ্রে কোড পরবর্তী সময় আমরা জানতে পারবো। তো এখন আমরা এই বিভিন্ন কোডগুলো সম্পর্কে বিস্তারিত জানি। যে প্রথমে রয়েছে আমাদের অক্টাল কোড। তো অক্টাল কোড 3 বিট বিশিষ্ট বাইনারি কোডকে অক্টাল কোড বলতে পারি। যে আমরা যেভাবে করতাম, যে 75 সংখ্যাকে আমরা অক্টাল থেকে বাইনারি যেভাবে রূপান্তর করতাম, যে 7কে আলাদা করে আমরা 111 লিখতে পারি, আবার 5কে আমরা 101 লিখতে পারি। তো এখানে ঠিক সেমভাবে তাই করা আছে, যে 1কে আলাদা করে 111 লেখা আছে, আবার 5কে 101 লেখা আছে।
দুটাকে একসাথে করে আমরা যেভাবে লিখতাম, এটা হোক আমরা যেভাবে রূপান্তর করতাম ঠিক সেমভাবে এখানে দেওয়া আছে। আর নিচে আরেকটা উদাহরণ যে দেওয়া আছে 64, সেমভাবে আমাদের দেওয়া আছে 64কে আমরা যদি অক্টাল থেকে বাইনারিতে রূপান্তর করি তাহলে এরকম একটি সংখ্যা পাবো। তো অক্টাল কোড সম্পর্কে আমরা ক্লিয়ার হয়ে গেলাম। আর হেক্সাডেসিমাল কোড 4 বিট বিশিষ্ট বাইনারি কোডকে হেক্সাডেসিমাল কোড বলে। আমরা যেমন হেক্সাডেসিমাল থেকে বাইনারিতে যেতাম যে এফ মানে কত এখানে দেওয়া আছে F8, তো F8 এর মান মানে 15, তো আমরা 15কে 1111 লিখতাম আর 8কে আমরা 1000 লিখতাম। তো এইভাবে আমরা সবগুলো ক্যালকুলেশন করতাম। তো এইভাবে সবগুলো এখানে ঠিক সেমভাবে দেওয়া আছে, উদাহরণগুলো খেয়াল করে দেখতে পাবেন। F8, 8 আর 9C হেক্সাডেসিমাল থেকে আমরা যদি বাইনারিতে রূপান্তর করি তাহলে যে সংখ্যাগুলো পাইতাম ঠিক সেম সংখ্যাগুলো এখানে দেওয়া আছে। আমরা যেভাবে শিখে এসেছি সেমভাবে আমরা এখানে করতে পারি। তো অক্টাল কোড আর হেক্সাডেসিমাল কোড সম্পর্কে আমরা একেবারে ক্লিয়ার হয়ে গেলাম। এখন আমরা জানবো বিসিডি কোড সম্পর্কে। তো বিসিডি কোডের ফুল ফর্ম কি? বিসিডি কোড হচ্ছে বাইনারি কোডের ডেসিমাল। ইহা 4 বিটের কোড, মানে ডেসিমাল সংখ্যা 0 থেকে 9 পর্যন্ত এই 10টি অঙ্ক আমরা 4 বিট বাইনারি মান দ্বারা প্রতিস্থাপন করে বিসিডি কোড পেতে পারি। তো বিসিডি কোড বিভিন্ন ধরনের হয়। তো 8421 আমরা যে করতাম সেটি সবচেয়ে বেশি ব্যবহৃত, এখানে লেখাই আছে যে 8421 সবচেয়ে বেশি ব্যবহৃত। বাকি রয়েছে 741, 541, 241, তো ওগুলো সেরকম ব্যবহৃত হয় না। তো আমরা ডেসিমাল সংখ্যা থেকে বাইনারিতে যখন রূপান্তর করতাম তখন তো শুধু আমরা যেরকম করে ক্যালকুলেটর পাইতাম ঠিক সেমভাবে করি। তো আমরা 4 বিট করে এখানে করব, যেমন খেয়াল করে দেখতে পাবেন এক্সাম্পল, তাহলে বিষয়টা আরও ক্লিয়ার হবে। যেখানে কি দেওয়া আছে 72, তো 72কে আমরা যদি নর্মালি বাইনারিতে রূপান্তর করি ডেসিমাল থেকে তাহলে আমরা কি পাইতাম? যদি 72কে আমরা নর্মালি রূপান্তর করি তাহলে কি পাইতাম? 111 আর 010, এরকম একটি সংখ্যা পাইতাম যদি আমরা নর্মালি রূপান্তর করি। কিন্তু বিসিডি কোড হচ্ছে 4 বিট বিশিষ্ট, তো আমাদের এখন 4 বিট করে লিখতে হবে। তো আমরা তখন 7-এর ক্ষেত্রে যে 111 লিখতাম তা না লিখে তার আগে একটি শূন্য বসাই দিচ্ছি। আর 2-এর ক্ষেত্রে যে 010 লিখতাম তা না করে আমরা তার আগে একটি 0 বসাই দিচ্ছি। তো এইভাবে আমরা তখন ডেসিমাল থেকে বিসিডিতে যেতে পারি। তো এখানে দেখতে পাচ্ছেন যে বিসিডি লেখা আছে, মানে বিসিডি সূচকে লেখা আছে, এটা বিসিডি সংখ্যা পদ্ধতিতে রয়েছে। তো বাকি উদাহরণগুলো সেমভাবে করতে পারি আমরা, যে যেভাবে হোক আমরা করতে পারি। নর্মালি ডেসিমাল থেকে বাইনারিতে রূপান্তর করি সেটি না করে আমরা যেভাবে আমরা 2-এর পূর্বের ক্ষেত্রে 8 বিট করতাম সেমভাবে আমরা এখন ডেসিমাল সংখ্যা পদ্ধতিগুলোকে বাইনারিতে রূপান্তর করতে পারি। তো আমাদের এখানে 4 বিট করে করতে হবে। 2-এর পূর্বকে 8 বিট করে করতে হতো, আমাদের বিসিডির ক্ষেত্রে 4 বিট করে করতে হবে। 2-এর পূর্বকে 8 বিট করে করতে হবে, আমাদের 2-এর পূর্বকে 8 বিট করে করতে হতো, আর বিসিডিতে আমাদের 4 বিট করে করতে হবে। তো আশা করছি বিষয়টি ক্লিয়ার হয়েছে। তো এই যে অক্টাল কোড, হেক্সাডেসিমাল কোড এবং বিসিডি কোড আমরা সংখ্যার মাধ্যমে প্রকাশ করলাম। তো এখন আমরা যে সংখ্যা যে বিভিন্ন কোড সম্পর্কে জানবো সেগুলো আমরা অ্যালফাবেট আর নিউমারিক মানে আলফা নিউমারিকের মাধ্যমে প্রকাশ করতে পারি, মানে আমরা বিভিন্ন বর্ণের মাধ্যমে প্রকাশ করতে পারি, আবার সংখ্যাগুলোর মাধ্যমে প্রকাশ করতে পারি। তো চলেন দেখা যাক। তো এখানে দেখতে পাচ্ছেন যে আলফা নিউমারিক কোড বলে লেখা আছে। তো আলফা নিউমারিক কোড এর সংজ্ঞা কি? বর্ণ, অঙ্ক, বিভিন্ন গাণিতিক চিহ্ন সহ, মানে যোগ, বিয়োগ, গুণ, ভাগ সহ আরও বিভিন্ন বিশেষ চিহ্ন, যে @ হ্যাশট্যাগ অ্যান্ড $, এরকম চিহ্নগুলো যদি আমরা ব্যবহৃত করি তাহলে সেগুলোকে আলফা নিউমারিক কোড বলে। তো আলফা নিউমারিক কোড আসলে বিভিন্ন ধরনের হয়, যে ASCII কোড, ABCD কোড, ইউনিকোড। তো এগুলো সম্পর্কে আমরা এখন বিস্তারিত জানবো। তো চলেন দেখা যাক ASCII কোড। ASCII কোডের পূর্ণরূপ হলো আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ। তো 1963 সালে ASCII কোড উদ্ভাবিত হয়। তো ANSI ফুল ফর্ম হচ্ছে আমেরিকান ন্যাশনাল স্ট্যান্ডার্ড ইনস্টিটিউট। ANSI ফুল ফর্ম আমেরিকান স্ট্যান্ডার্ড ন্যাশনাল ইনস্টিটিউট। তো 1963 সালে ANSI কোড উদ্ভাবিত হয়। তো ASCII কোড আসলে 2 প্রকার হয়, এখানে দেখতে পাচ্ছেন আপনারা যে ASCII কোড 2 প্রকার, ASCII 7 এবং ASCII 8। তো আমরা এখন ASCII 7 এবং ASCII 8 সম্পর্কে বিস্তারিত জানবো। যে ASCII 7 হচ্ছে 7 বিটের কোড, নাম দেখে বোঝা যাচ্ছে যে 7 বিটের কোড। তো আমরা এই কোড দিয়ে 2^7 বা 128টি চিহ্নকে প্রকাশ করতে পারি। তো 1965 সালে রবার্ট বিমার ASCII 7 কোড উদ্ভাবন করেন। 1965 সালে রবার্ট বিমার ASCII 7 কোড উদ্ভাবন করেন। তো ASCII 7 কোডের ডান দিকের 4টি বিটকে আমরা সংখ্যাসূচক বিট বলতে পারি, আর বাম দিকে 3টি বিটকে আমরা জোন বিট বলতে পারি।
যেহেতু ASCII 7 কোড 7 বিটের, তো 7 বিটের মাধ্যমে যে সংখ্যা আমরা প্রকাশ করবো সেই সংখ্যার ডান দিকে 4টি বিটকে আমরা বলতে পারবো সংখ্যাসূচক বিট, আর বাম দিকে 3টি বিটকে আমরা জোন বিট বলতে পারি। তো এখানে উদাহরণ খেয়াল করে দেখতে পাবেন যে এ সমান আসলে ASCII 7 আমরা 65 লিখতে পারি, এ সমান ASCII 7 আমরা 65 লিখতে পারি। তো আমরা যদি এখন 7 বিটের মাধ্যমে প্রকাশ করি, তো এখানে আসলে আমার লিখতে যে একটু ভুল হয়েছে, যে সংখ্যাটি হতো 100 আর 0001। তো তো এখানে আসলে ডান দিকের 4টি বিট সংখ্যাসূচক বিট, ডান দিকে 4টি বিট সংখ্যাসূচক বিট, আর বাম দিকের 3টি বিট হবে আমাদের জোন বিট। তো এখানে আসলে দাগ দিতে ভুল হয়েছে, যে বাম দিকে 3টি বিট হবে জোন বিট আর ডান দিকের 4টি বিট হবে সংখ্যাসূচক বিট। তো আশা করছি বিষয়টি ক্লিয়ার হয়েছে। ছোট একে আমরা 97 দ্বারা প্রকাশ করতে পারি। তো ছোট এ 97কে আমরা যদি ASCII 7 কোডে রূপান্তর করি, তাহলে আমরা 11000001 পেতে পারি। তো আশা করছি বিষয়টি ক্লিয়ার হয়েছে যে ASCII 7 কোড হচ্ছে 7 বিটের কোড, সেজন্য আমরা 7 বিটের মাধ্যমে প্রকাশ করব। তো এগুলো বিভিন্ন মান রয়েছে, বড় হাতের এ বা বি, ছোট হাতের এ বা বি, এরকম মান রয়েছে। তো এই মানগুলো আমাদের জানার সেরকম প্রয়োজন নাই, তো আমাদের বইয়ে যেগুলো দেওয়া আছে সেগুলো মনে রাখলে আমাদের যথেষ্ট। তো আমরা এখন সামনের দিকে এগোই, যেখানে আবার জিরো মান দেওয়া আছে, যে জিরো রয়েছে 48, জিরো মান 48। তো এইভাবে আমরা আসলে বড় হাতের এ, ছোট হাতের এ আর জিরো মান দেওয়া আছে। তো আমরা যদি এগুলো একটু মনে রাখি কষ্ট করে, তো আমাদের যদি কোনো সময় প্রশ্ন চলে আসে, তাহলে আমরা কিন্তু এখান থেকে খুব সহজে বের করতে পারবো পরের সংখ্যাগুলো। যে বড় হাতের এর মান 65 দেওয়া আছে, তাহলে আমাদের এখন বি, সি, ডি এরকম যদি বড় হাতের কোনো সংখ্যা দেওয়া থাকে, তাহলে আমরা খুব সহজে নির্ণয় করতে পারবো যে আমাদের এখানে এর মান 65 দেওয়া আছে, তাহলে ডির মান কত হবে? ডির মান হবে 68। কারণ আমরা যদি দেখি যে এ 65, তাহলে বি 66, সি 67, তাহলে ডি কত হবে? 68। আবার যদি ছোট হাতের এ মান 97 দেওয়া আছে, তো আমরা যদি এখন ই বাইর করি, তাহলে কত হবে? ই, তাহলে আমরা কত হবে? এখানে এ হচ্ছে 97, তাহলে বি 98, সি 99, ডি 100, তাহলে ই হবে 101। তাহলে এখানে আমাদের রয়েছে শেষে জিরো। তো জিরো যদি 48 হয়, তাহলে আমরা এখন 10কে লিখতে পারি, 10কে আমরা লিখতে পারবো 58, 10কে আমরা লিখতে পারবো 58। তো আশা করছি বিষয়টি ক্লিয়ার হয়েছে যে আমরা এভাবে যদি পরবর্তী যে কোনো সংখ্যা নির্ণয় করতে পারি, তাহলে বের করতে পারবো। তো এখন আমরা ASCII 8 সম্পর্কে জানি যে এটি হচ্ছে 8 বিটের কোড। তো 8 বিটের কোড মানে আমরা 2^8 মানে 256টি চিহ্নকে এই কোড প্রকাশ করা হয়। তো বাম দিকের বিটকে প্যারিটি বিট বলা হয়, আর আগে যে ASCII 7 রয়েছে ঠিক সেম, যে ডান দিকের 3টি বিটকে সংখ্যাসূচক বিট আর বাম দিকে 4টি বিটকে জোন বিট বলা হবে। তবে বাম দিকে যে বিটটি রয়েছে, কারণ ASCII 8 তো 8 বিটের, বাম দিকে যে বিট থাকবে সেটি হবে আমাদের প্যারিটি বিট। তো এখানে উদাহরণ দেওয়া আছে, বড় হাতের এ হচ্ছে 193, যে এখানে খেয়াল করে দেখতে পাবেন যে বাম দিকে যে সংখ্যাটি রয়েছে সেটি হবে আমাদের প্যারিটি বিট। তো এখানে আবার আমার লিখতে একটু ভুল হয়েছে, যে মাঝখানে যে 3টি সংখ্যা, সেই 3টি সংখ্যা হবে জোন বিট, আর ডান দিকে 4টি সংখ্যা হবে সংখ্যাসূচক বিট। যে ছোট এর মান হচ্ছে 224। তো আশা করছি বিষয়টি ক্লিয়ার হয়েছে। আমরা ASCII কোডে বিভিন্ন প্রকারভেদ সম্পর্কে জেনেছি। এখন আমরা ABCD কোড আর ইউনিকোড সম্পর্কে জানবো। তো ABCD IC কোডের ফুল ফর্ম হচ্ছে এক্সটেন্ডেড বাইনারি কোডের ডেসিমাল ইনফরমেশন কোড। BCD কোড তো বাইনারি কোডের ডেসিমাল কোড, কিন্তু ABCD IC কোড হচ্ছে এক্সটেন্ডেড বাইনারি কোডের ডেসিমাল ইনফরমেশন কোড। মানে BCD কোডকে যদি আমরা এক্সটেন্ডেড মানে আরও লম্বা করি, মানে আরও বিস্তারিত করি, তাহলে আমরা এই বিট পাবো। BCD কোড হতো আমাদের 4 বিটের, ABCD IC কোড হবে আমাদের 8 বিটের। তো আমরা 256টি চিহ্ন দ্বারা প্রকাশ করতে পারি 8 বিটের আমরা BCD কোড বলতে পারি, না আমরা বর্ধিত 8 বিটের BCD কোড বলতে পারি, কারণ ABCD IC কোড এক্সটেন্ডেড বাইনারি কোডের ডেসিমাল ইনফরমেশন কোড। তো ডান দিকের 4টি বিটকে আমরা সংখ্যাসূচক বিট বলতে পারি, আর বাম দিকের 4টি বিটকে আমরা জোন বিট বলতে পারি। যে আমাদের এখানে যে রয়েছে এই 4টি বিট জোন বিট, এই 4টি বিট আমাদের সংখ্যাসূচক বিট। তো আশা করছি বিষয়টা ক্লিয়ার হয়েছে। তো এখন আমরা ইউনিকোড সম্পর্কে জানবো, আমাদের শেষ টপিক। যে ইউনিকোড হচ্ছে 16 বিটের আলফা নিউমারিক কোড, 16 বিটের আলফা নিউমারিক কোড। তো ইউনিকোডের ফুল ফর্ম হচ্ছে ইউনিভার্সাল কোড। তো পৃথিবীর যে সবগুলো ভাষা রয়েছে, তো সর্বজনীন কোডও বলা হয়, কারণ ইউনিকোডের মাধ্যমে আমরা প্রায়
65,536টি চিহ্ন প্রকাশ করতে পারি। বিশ্বের সকল ভাষার বর্ণ, অঙ্ক, চিহ্ন এবং সংখ্যাগুলো আমরা ডিজিটাল ডিভাইস ব্যবহার করার জন্য ইউনিকোড ব্যবহার করে থাকি। তো ইউনিকোড সম্পর্কে কিছু এখানে ইনফরমেশন দেওয়া আছে, এগুলো আমাদের এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ, যে এখানে কী রয়েছে সবগুলো আমাদের ইনফরমেশনগুলো জানতে হবে। যে 1991 সালে অ্যাপেল কর্পোরেশন এবং জেরক্স কর্পোরেশনের একদল কম্পিউটার প্রকৌশলীরা ইউনিকোড উদ্ভাবন করেন। আর ইউনিকোডের প্রথম ভার্সন ছিল 1.0.0, আর এই ভার্সনে বাংলা সহ মোট 24টি ভাষা ইউনিকোডে অন্তর্ভুক্ত ছিল। মানে আমাদের প্রথম যে ভার্সন ছিল সেই ভার্সনে বাংলা সহ আরও 24টি ভাষা অন্তর্ভুক্ত ছিল। আর 2020 সালে 13তম সংস্করণে 154টি ভাষা ইউনিকোডে অন্তর্ভুক্ত করা হয়। আর ইউনিকোড কর্পোরেশন নামক একটি সংগঠন ইউনিকোডের দেখাশোনা করে, বাংলাদেশ সেই সংস্থার অন্তর্ভুক্ত। বিভিন্ন টপিকগুলো রয়েছে, এগুলো আমাদের এমসিকিউর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। তো আশা করছি বিষয়টি ক্লিয়ার হয়েছে। এরই মাধ্যমে আমাদের আইসিটির 3য় অধ্যায়ের প্রথম অংশ সংখ্যা পদ্ধতি এর লেকচার সমাপ্ত হলো। তো আশা করছি এই প্রথম অংশের লেকচারগুলোর মাধ্যমে আপনাদের আর কোনো সমস্যা থাকবে না। তো পরবর্তীতে আমরা দ্বিতীয় অংশ যে ডিজিটাল ডিভাইস রয়েছে, বিভিন্ন সার্কিট বা আরও কিছু রয়েছে, সেগুলো সম্পর্কে আমরা বিস্তারিত জানব। তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। পরবর্তীতে আর কোন বিষয় বা কোন টপিকের উপর ভিডিও চান আমাকে অবশ্যই জানাবেন। তো পরবর্তী ক্লাসে আমরা যে বিভিন্ন সার্কিট বা আমরা বুলীয় বীজগণিত সম্পর্কে জানব, সেগুলো দেখা আমন্ত্রণ জানিয়ে আমি আজকের ক্লাস এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।